আসসালামু আলাইকুম। জেড টিভিতে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব নারীর গর্ভাবস্থায় সপ্তম সপ্তাহ থেকে ১৩তম সপ্তাহ পর্যন্ত শিশুর বিকাশ, লক্ষণ, সযত্নের টিপস ও সঙ্গীর প্রতি পরামর্শ নিয়ে। আপনি সপ্তম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। ৭ সপ্তাহের গর্ভবতীতে সকালের অসুস্থতার কারণে আপনি হয়তো একটু নাজেহাল। ইতোমধ্যে শরীরের ওজন কিছুটা বাড়তে পারে বা কিছুটা কমে যেতে পারে। আপনি মুখের ব্রণের কারণে অস্বস্তিতে থাকতে পারেন, তবে আপনার বাহ্যিক চেহারা যাই হোক না কেন, ভিতরে অবশ্যই কিছু বড় পরিবর্তন ঘটছে। ৭ সপ্তাহ গর্ভবতীতে আপনি প্রথম ত্রৈমাসিকের ১ মাস ৩ সপ্তাহ পার করছেন। আপনাকে আরও ৩৩ সপ্তাহ যেতে হবে। এই সপ্তাহে আপনার শিশুর বিকাশ ০.৩৯৪ ইঞ্চি বা প্রায় ১ সেন্টিমিটার। এটি একটি স্ট্যান্ডার্ড ব্লুবেরির আকার। এই সপ্তাহের শেষে আপনার শিশুর আকার দ্বিগুণ হয়ে যাবে। শিশুর বডি সিস্টেম এবং শারীরিক বৈশিষ্ট্যের বিকাশ চলমান। গত সপ্তাহে শিশুর মুখ, নাক, কান এবং চোখের বিকাশ দ্রুত হচ্ছিল। এই সপ্তাহে তা আরও বেশি স্পষ্ট দেখতে লাগবে। চোখের পাতা এবং জিহ্বা তৈরি হতে শুরু করেছে, নাভি আকার নিচ্ছে। এই লাইফলাইনটি আপনার শিশুকে বর্জ্য অপসারণ, অক্সিজেনযুক্ত রক্ত এবং পুষ্টি বহন করার জন্য প্লাসেন্টার সাথে সংযুক্ত করে। আপনার ভ্রূণ তার ২টি কিডনি প্রস্তুত করছে। বাচ্চারা গর্ভাশয়ে থাকাকালীন কিডনি বিকাশের ৩টি সেট বা পর্যায় অতিক্রম করে। এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের কয়েকটি মাইলফলক অর্জিত হচ্ছে। এ সপ্তাহে আপনার সাধারণ লক্ষণ হিসেবে সকালের অসুস্থতা বা ঘন ঘন প্রস্রাব অবিরত শুরু হতে পারে। এই লক্ষণগুলির পাশাপাশি আপনার ত্বকের পরিবর্তন, যোনিস্রাব বা গন্ধ অনুভূতও লক্ষ্য করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি গর্ভাবস্থা আলাদা। তবে এখন অনেক কিছু ঘটছে। গর্ভাবস্থায় হরমোন, রক্ত প্রবাহ বৃদ্ধি, জরায়ু শ্লেষ্মা, লিউকোরিয়া উৎপাদন বৃদ্ধি করে। আপনি একটি পাতলা দুধ সাদা গন্ধহীন স্রাব লক্ষ্য করতে পারেন। জরায়ুর শ্লেষ্মা একত্রিত হয় এবং একসাথে আপনার শ্লেষ্মা প্লাগ তৈরি করে। এর কাজটি হলো জরায়ুতে ব্যাকটেরিয়া প্রবেশে প্রতিরোধ এবং আপনার ক্রমবর্ধমান শিশু সুরক্ষার জন্য জরায়ুর মুখটি সিল করা। গর্ভাবস্থার গোলো আপনার গর্ভাবস্থার একমাত্র বাহ্যিক চিহ্ন হতে পারে। আপনার মুখের দিকে প্রবাহিত আরও রক্ত আপনাকে একটি গোলাপি আভা দিতে পারে। গর্ভাবস্থার হরমোন আপনার ত্বক আগের চেয়ে আরও তৈলাক্ত এবং চকচকে করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলেন, গোলো কোনো কল্পকাহিনী নয়, যদিও সবাই তা পায় না। যদি আপনার গালে একটি গোলাপি আভা থাকে, তবে এটি সম্ভবত গর্ভাবস্থায় রক্ত প্রবাহের প্রচুর বৃদ্ধি দ্বারা ঘটে। আপনি সম্ভবত গ্যাস, ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের জন্য অস্বস্তি বোধ করছেন। এর জন্য প্রোজেস্টেরন দায়ী। প্রোজেস্টেরন মসৃণ পেশিকোষকে শিথিল করে। গর্ভাবস্থায় আপনার গন্ধ অনুভূতি বাড়াতে পারে। যদিও আপনি সকালের অসুস্থতার সাথে লড়াই করে যাচ্ছেন এবং কোনো আপত্তিজনক গন্ধের সামান্যতম ঝোঁক আপনাকে বাথরুমে যেতে বাধ্য করে, ভালো খাওয়া বা বমি বমি ভাব এড়ানোর যথাসাধ্য চেষ্টা করা, পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া এবং নিজের জন্য কিছুটা সময় নেওয়া প্রতি সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনার ত্বক এবং পচনতন্ত্রের দিকে কিছু অতিরিক্ত মনোযোগ দিতে হবে। কোষ্ঠকাঠিন্য অপসারণ এবং অস্বস্তি লাঘব করতে প্রচুর পরিমাণে পানি পান করা চালিয়ে যান। খানিকটা অনুশীলন করুন এবং আরও গলিত শাকসবজি, বাদামি চাল এবং মসুরের ডাল জাতীয় খাবার খান। বিশেষজ্ঞরা বলেন, যেহেতু সারাদিন ফ্রেশ পানি পান করা সহজ, তাই কাঁচা লেবু দিয়ে গরম পানি পান করতে পারেন। আদা, পুদিনা, শসা, বেরি বা অন্যান্য ফল খেতে পারেন। আপনার ত্বকের যত্ন নিন। রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে গর্ভাবস্থার আভা হতে পারে, তবে গর্ভাবস্থার হরমোনেরও এতে একটি হাত থাকতে পারে। হরমোন আপনার ত্বকের গ্রন্থিকে আরও তেল পাম্প করার কারণে এমনটা হতে পারে, তবে এটি প্রসবপূর্ব বর্ণও সৃষ্টি করতে পারে। আপনার আভা যদি ব্রণের পথে চলে যায়, তবে প্রতিদিন একটি মৃদু ক্লিনজার দিয়ে ধুয়ে এবং তেলমুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করে আপনার ত্বকের যত্ন নিন।
কিছু সাময়িক চিকিৎসা যেমন বেনজয়াইল প্যারাডক্সাইড এবং নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ক্রিম নিরাপদ হিসেবে বিবেচিত হয়। তবে স্যালিসিলিক অ্যাসিড, রেটিন এ, অ্যাকুটেন আপনার জন্য ক্ষতিকর। আপনার ব্রেক আউটগুলির চিকিৎসা করার আগে অবশ্যই আপনার গাইনির নিকট চেক করে নেবেন। প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ চালিয়ে যান। হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য রোধ করতে আপনার প্রতিদিনের ডায়েটে কিছু ফাইবারযুক্ত খাদ্য যোগ করুন। স্কিন কেয়ার দিয়ে ব্রণের ট্রিটমেন্ট করুন। যদি বমিভাব গুরুতর হয় তবে আপনার গাইনিকে বলুন। গর্ভবতী বাবা মায়ের পক্ষে এই মুহূর্তে নিজের থেকে দূরে থাকা অনুভব করা স্বাভাবিক। পরিবারের সবাই প্রত্যাশা করছে, তবে এখনো কিছু বলার মতো সময় হয়নি। এদিকে স্তন এবং ত্বকেও পরিবর্তন অনুভব করছেন। গর্ভাবস্থা সম্পর্কে সচেতন হন। সামান্য পরিবর্তনও লক্ষ্য করবেন, তবে শান্ত থাকুন। আপনার অংশীদারগণ আত্মসচেতন এবং উদ্বেগ বোধ করতে পারে। আপনার সঙ্গীর কথা শুনুন এবং গর্ভাবস্থা এবং শরীর সম্পর্কে তার সাথে শেয়ার করুন। তার কাছে সর্বোত্তম সাপোর্ট উপলব্ধি করতে পারেন। আপনার গাইনি রক্ত এবং প্রস্রাবের নমুনা পরীক্ষা করতে পারেন। আপনার বাচ্চা বাড়ছে এবং ঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা নিশ্চিত করার জন্য সম্ভবত একটি আল্ট্রাসাউন্ড করতে পারেন। আপনি সাধারণত 28 সপ্তাহ বা 7 মাস পর্যন্ত মাসে একবার জন্মপূর্ব চেক আপগুলির জন্য আপনার গাইনিকে দেখাতে পারেন। গর্ভাবস্থার 70 থেকে 80% ক্ষেত্রে বমি ভাব এবং বমি খুবই সাধারণ। গুরুতর বমি ভাব এবং বমি খুব কম সাধারণত হয় না, তবে এমনটি হলে একজন প্রত্যাশিত মা এবং শিশুর বিকাশের জন্য বিপজ্জনক হতে পারে। হাইপেরেমেসিস গ্রাভিডারাম দীর্ঘস্থায়ী। অনিয়ন্ত্রিত বমিসহ চরম বমিভাব যা ডিহাইড্রেশন এবং ওজন হ্রাস করতে পারে। এটি গর্ভাবস্থার 2.3% পর্যন্ত প্রভাবিত করে। লক্ষণগুলি সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে শুরু হয়, 9 সপ্তাহের কাছাকাছি শুরু হয় এবং 20 সপ্তাহের মধ্যে কমে যায়। যদি আপনি সন্দেহ করেন যে আপনার হাইপেরেমেসিস গ্রাভিডারাম থাকতে পারে, তবে আপনার গাইনির সাথে কথা বলুন। আপনার গর্ভাবস্থার 7ম সপ্তাহ চলাকালীন গর্ভাবস্থার শুরুর পুরো লক্ষণ দেখে নিতে পারে। এসব নিয়ে আপনি যদি চিন্তিত হন তবে গাইনিকে কিছু জানাতে দ্বিধা করবেন না। আপনার শিশুর দ্রুত বৃদ্ধি এবং বিকাশের পাশাপাশি আপনার প্রাথমিক গর্ভাবস্থার অসুবিধাগুলি পরের সপ্তাহে অব্যাহত থাকে। পরের সপ্তাহে আপনার ক্ষুদ্র ভ্রূণটি আরও একটু বেশি মানুষের মতো দেখতে লাগবে। আপনি 8ম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। আপনি প্রথম ত্রৈমাসিকের 2 মাস গর্ভবতী। আপনাকে এখনও 32 সপ্তাহ যেতে হবে। আপনার শিশুর হাত এবং পা বৃদ্ধি পাচ্ছে। তাদের মুখের আকার নিতে শুরু করেছে, যদিও আপনি এখনও আপনার ক্রমবর্ধমান শিশুর বাম্প দেখতে পাচ্ছেন না। আপনার জামাকাপড় কোমরে টান অনুভব করতে শুরু করেছেন। 8 সপ্তাহে বাচ্চা সাধারণত হাফ থেকে 1.25 ইঞ্চি বা 1.5 থেকে 2 সেন্টিমিটার লম্বা। কিছু অভিভাবক প্রাথমিক আল্ট্রাসাউন্ডে শিশুকে এক ঝলক দেখার পরে উল্লাসিত অনুভব করেন। এ সপ্তাহে আপনার শিশুর শারীরিক বৈশিষ্ট্য আরও লক্ষণীয় হয়ে উঠছে। শারীরিক সিস্টেম ও অঙ্গের বিকাশ অব্যাহত রয়েছে এবং শিশুটি আরও একটু বেশি মানুষের মতো দেখতে লাগছে। তার ট্যাডপোলের মতো চেহারার শরীর সোজা হতে শুরু করেছে। হাত এবং পায়ের আঙুল দীর্ঘ হচ্ছে। অন্ত্রসহ শিশুর হজম সিস্টেম বিকাশমান, তবে অন্ত্রগুলির জন্য ছোট ভ্রূণের ভিতরে পর্যাপ্ত জায়গা নেই, তাই তারা নাড়ির মধ্যে চলে যায়। জায়গা পেলে এগুলি শিশুর পেটে স্থানান্তরিত হবে। শিশুর নাক এবং ওপরের ঠোঁট লক্ষণীয় হয়ে উঠছে। চোখের পাতার ছোট ভাঁজ বিকাশ লাভ করছে। কানটি শিশুর মাথার বাইরের দিকে শুরু হওয়ার সাথে সাথে ভেতরের দিকে বিকাশ শুরু হয়। মেয়ে শিশুর ডিম্বাশয় এবং ছেলে শিশুর টেস্টিস পরিণত হচ্ছে, তবে এটি এখনও দৃশ্যমান নয়। এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর 8 সপ্তাহের কয়েকটি মাইলফলক অর্জিত হচ্ছে। আপনি ইতোমধ্যে শুনেছেন গর্ভাবস্থার লক্ষণ এক একজনের এক এক রকম হয়, সুতরাং এগুলি আপনার এই সময়ে অবশ্যই হওয়া উচিত এমনটি মোটেও অনুভব করবেন না। সকালের অসুস্থতা এবং ক্লান্তি এই সপ্তাহে অব্যাহত থাকতে পারে। মাথা ঘোরা এবং স্তনের পরিবর্তন লক্ষ্য করতে পারেন বা নাও করতে পারেন।
আপনার জরায়ু বাড়তে শুরু করেছে। জরায়ুর স্বাভাবিক এবং প্রাকৃতিক সম্প্রসারণে কিছুটা হালকা ক্রাম্পিংয়ের ব্যথা হতে পারে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং ডায়রিয়ার ফলে গর্ভাবস্থার প্রথম দিকে কিছুটা পেটের অস্বস্তি হতে পারে। মাঝে মধ্যে হালকা ব্যথা সাধারণত উদ্বেগের বিষয় নয়, তবে যদি ব্যথা তীব্র হয় এবং প্রায়শই ঘটে, জরুরিভাবে গাইনিকে দেখান। গর্ভাবস্থায় মাথা ঘোরাতে পারে। গর্ভাবস্থার হরমোন, যা আপনার রক্তনালী শিথিল করে প্রশান্ত করে তোলে, তা কম রক্তচাপ ও মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথার অনুভূতি আনতে পারে। হরমোন আভ্যন্তরীণ কানের উপরেও প্রভাব ফেলতে পারে, যা আপনার ভারসাম্য ও শ্রবণ শক্তি কমিয়ে দিতে পারে। মাথা ঘোরা বা বমিভাব হতে পারে। মাথা ঘোরার অন্যান্য কারণ হলো রক্তে চিনির পরিমাণ কম, না খাওয়া, পর্যাপ্ত পানি পান না করে, ডিহাইড্রেশন, বসে থেকে শুয়ে হঠাৎ সরে যাওয়া বা দাঁড়িয়ে যাওয়া, এবং রক্তে আয়রনের নিম্ন স্তর বা রক্ত স্বল্পতা। যদি আপনার মাথা ঘোরা শুরু হয়ে যায়, তবে শুয়ে পড়ুন। মাথা ঘোরা কমাতে বিশ্রাম ও পানি পান সাহায্য করতে পারে। তবে যদি মাথা ঘোরা অব্যাহত থাকে, তবে আপনার গাইনির সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থার প্রথম দিকে স্তন পরিবর্তন শুরু হয়। গর্ভাবস্থার হরমোন স্তনকে শিশুর আগমনের জন্য প্রস্তুত করতে শুরু করার সাথে সাথেই আপনার স্তনকে প্রভাবিত করে। স্তনের দুধ তৈরির টিস্যু বাড়ার সাথে সাথে স্তনগুলি বড় হয়ে যেতে পারে। আপনার স্তনের পৃষ্ঠের ত্বকে শিরাগুলিও লক্ষ্য করতে পারেন, যেহেতু এই অঞ্চলে আরও রক্ত প্রবাহিত হয়। স্তনবৃন্ত এবং অঞ্চলটি আরও গাঢ় হতে পারে। আপনার স্তনটি পূর্ণ বা গলা অনুভব করতে পারে। গর্ভাবস্থার ধারণাটি স্থির হতে শুরু করার সাথে সাথে আপনি নিজের ওজন এবং আপনার পরিবর্তিত শরীর সম্পর্কে চিন্তাভাবনা করতে পারেন। তবে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং ঘন ঘন প্রস্রাব আপনাকে বিরক্ত করে। আপনি গর্ভাবস্থার ওজন বাড়ার বিষয়ে ভাবতে পারেন। এটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক। গর্ভবতী নারীদের প্রথম ত্রৈমাসিকের সময় প্রায় 2 থেকে 4 পাউন্ড ওজন বাড়ে। অবশ্যই প্রত্যেকে আলাদা, এবং বমি বমি ভাবের কারণে অনেকের প্রথম ত্রৈমাসিকের সময় ওজন কমাও স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলেন, বমি বমি ভাব অনুভব করা এবং ক্ষুধা না থাকা সাধারণ ঘটনা। বিশেষত প্রথম দিকে প্রোজেস্টেরন, ইনসুলিন, লেপটিন এবং ঘ্রেলিন সহ হরমোনগুলির একটি জটিল মিথস্ক্রিয়া নানাবিধ লক্ষণ প্রকাশ করে। যদি আপনি পর্যাপ্ত খেতে না পারেন, তবে প্রচুর পানি পান করে হাইড্রেটেড থাকুন। প্রাক প্রসবকালীন ভিটামিন গ্রহণ করুন। এগুলি বমিভাব নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। যদি আপনি আগের তুলনায় ক্ষুধার্ত বোধ করেন, তবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। একটু শপিং করুন। আপনি সম্ভবত লক্ষ্য করতে পারেন আপনার জামা কাপড় কিছুটা টাইট লাগছে, তবে স্ট্রেচি কোমরযুক্ত সালোয়ার আপনাকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সহায়তা করবে। আপনার প্রাক গর্ভাবস্থার ব্রাও আঁটোসাঁটো হয়ে উঠতে পারে এবং ইতোমধ্যে স্তনকে চাপ দিচ্ছে। একটি নতুন আরও আরামদায়ক ব্রা আপনাকে আরও স্বস্তি দিতে পারে। দিনের বেলা কয়েকটি স্বাস্থ্যকর নাস্তা খাওয়া হলো গর্ভাবস্থার কিছু অসুবিধা থেকে লড়াই করার একটি উপায়। ছোট খাবার বা স্ন্যাক্স প্রায়শই বেশি শক্তি দেয়। রক্তের শর্করার সাথে জড়িত মাথা ঘোরা বন্ধ হতে পারে এবং খালি পেটে বমি বমি ভাব আপনার উপর ঝাঁপিয়ে পড়তে বাধা দেয়। আপেল, চীনাবাদাম, মাখন ও গমের পিঠার মতো স্বাস্থ্যকর খাদ্য সংযোজন হতে পারে। সহজেই খাওয়ার জন্য স্ন্যাক্স রাখুন। প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ চালিয়ে যান। দিনে 10 থেকে 12 গ্লাস পানি পান করে হাইড্রেটেড থাকুন। জেনেটিক টেস্ট সম্পর্কে আপনার সঙ্গীর সাথে কথা বলুন। স্ট্রেচি সালোয়ার এবং আরও ভালো ফিটিং ব্রা পরিধান করে আরাম করুন। 8 সপ্তাহ প্রথম প্রসবপূর্ব গাইনি দেখানোর জন্য একটি সাধারণ সময়। আপনার নির্ধারিত তারিখ নির্ধারণ করতে গাইনি আপনার শেষ মাসিকের তারিখটি রেকর্ড করবেন। আপনার অতীতে হাসপাতালে ভর্তি হওয়া, অসুস্থতা এবং গর্ভাবস্থা সহ আপনার সম্পূর্ণ চিকিৎসা, মানসিক এবং মাসিকের ইতিহাস গাইনির সাথে শেয়ার করবেন। আপনার পরিবারের স্বাস্থ্যের ইতিহাস সম্পর্কেও, বিশেষত দীর্ঘস্থায়ী অসুস্থতা, জেনেটিক এবং ক্রোমোজোমাল রোগ ও জন্মজনিত অসুস্থতা সম্পর্কে কথা বলবেন। শারীরিক পরীক্ষায় আপনার রক্তচাপ, উচ্চতা এবং ওজনের পরিমাপ অন্তর্ভুক্ত থাকবে।
আপনি যদি সাম্প্রতিক পরীক্ষা না করে থাকেন তবে আপনার স্তন পরীক্ষা এবং একটি প্যাপ পরীক্ষা সহ একটি শ্রোণী পরীক্ষাও করতে পারেন। ইউটিআই, রক্ত স্বল্পতা, যৌন সংক্রমণজনিত রোগ, আপনার রক্তের গ্রুপ, RH ফ্যাক্টর, রুবেলা এবং চিকেন পক্সের মতো সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা এবং আরও অনেক কিছুর জন্য গর্ভাবস্থা এবং স্কিন চিহ্নিত করতে আপনি মুক্ত এবং রক্ত সরবরাহ করবেন। আপনার প্রতিটি প্রসবপূর্ব ভিজিটে রক্ত পরীক্ষা করতে হবে না। আপনার ঝুঁকির কারণগুলির উপর নির্ভর করে আপনাকে প্রতিটি ভিজিটে প্রসবের স্ক্রিনের জন্য প্রসব করার প্রয়োজন হতে পারে। 8 সপ্তাহে আল্ট্রাসাউন্ড আবশ্যক নয়, তাই আপনার এটি থাকতে পারে বা নাও থাকতে পারে। এছাড়া সকল গাইনি মনে করেন না যে প্রাথমিকভাবে আল্ট্রাসাউন্ড প্রয়োজনীয়। কিছু নারীর গর্ভাবস্থায় অনেকগুলি আল্ট্রাসাউন্ড থাকে, আবার কারো থাকে না। কোনো নির্ধারিত মান বা বিধি নেই। আপনি যদি গর্ভবতী হন, কোনো জটিল কারণ না থাকে, তবে মাসে একবার গাইনিকে দেখাতে পারেন। 28 সপ্তাহ পর্যন্ত এমন, তারপরে প্রতি 2 সপ্তাহে 36 সপ্তাহ অবধি, পরে প্রসব না করা পর্যন্ত সপ্তাহে একবার দেখাবেন। প্রথম ত্রৈমাসিকের স্ক্রিনিং 10 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যে ঘটে। ট্রাইসোমি লক্ষণের জন্য একটি রক্ত পরীক্ষা করতে হবে। নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্রিনিং শিশুর ঘাড়ের পেছনে তরলের পরিমাণ বা নিউকাল ভাসকে পরিমাপ করার জন্য একটি আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং টেস্ট। এই টেস্টগুলি আপনাকে জানায় যে আপনার বাচ্চার কোনো ব্যাধি আছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই পরীক্ষাগুলি আপনার পক্ষে উপযুক্ত কিনা তা আপনার সঙ্গীর এবং আপনার গাইনির মধ্যে সিদ্ধান্ত। গর্ভাবস্থার প্রথম কয়েক সপ্তাহের মধ্যে আপনার শরীরে যা চলে তা নিয়ে কখন গাইনির সাহায্যের প্রয়োজন তা জানা গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো উদ্বেগ, চ্যালেঞ্জগুলি, শরীরের চিত্র, ওজন বা শরীরের নিয়ন্ত্রণের চিন্তায় ঘুরপাক খেতে থাকেন, তবে চিন্তা নিয়ন্ত্রণে আনার একটি উপায় রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, জেনে রাখুন যে এই সম্ভাব্য জটিল সমস্যাগুলি নেভিগেট করতে এবং সযত্নে মনোযোগ দিতে মানসিক বিশেষজ্ঞের সহায়তা নেওয়া সর্বদা ঠিক। প্যারিনেটাল বা প্রাক-জন্মের ইস্যুগুলিতেও মনোনিবেশ করতে হবে। কিছু লক্ষণ ভীতিজনক হতে পারে। স্পটিং বা রক্তপাত অবশ্যই উদ্বেগের কারণ হতে পারে। আপনার লক্ষণগুলি সম্পর্কে গাইনিকে প্রশ্ন করাই সর্বদা স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। আপনার সমস্ত লক্ষণ হঠাৎ বন্ধ হয়ে যায় কিনা তা আপনার গাইনিকে জানান। রক্তপাত স্বাভাবিক হতে পারে, তবে পরীক্ষা করাও দরকার, বিশেষত রক্তপাত যদি খুব বেশি হয়। যদি আপনি বেদনাদায়ক তীব্র পেটে ব্যথা অনুভব করেন, তবে আপনাকে এখনই একজন গাইনিকে দেখাতে হবে। জ্বর হলে, প্রসব করার সময় ব্যথা হলে, অথবা আপনি ঠিক অনুভব করেন না এমন হলেও গাইনিকে দেখাতে হবে। আপনি যদি এই সপ্তাহে আপনার গাইনিকে দেখিয়ে থাকেন, তবে সম্ভবত আপনি প্রচুর তথ্য পেয়েছেন এবং গাইনি কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার কিছু উদ্বেগ সম্পর্কে আপনি আরও ভালো অনুভব করতে পারেন, বা আপনার কাছে এখন আরও প্রশ্ন থাকতে পারে। চিন্তার দরকার নেই। আপনি এখন থেকে নিয়মিত আপনার গাইনিকে দেখাতে পারবেন। পরের সপ্তাহে গর্ভাবস্থার 3য় মাস শুরু হওয়ার সাথে সাথে আপনার শিশু এবং আপনার জরায়ু বৃদ্ধি পেতে থাকে। আপনি প্রায় সকলের অসুস্থতা মোকাবেলা করছেন, যদিও পরবর্তী সপ্তাহেও এটি মোকাবেলা করতে হতে পারে। 9 সপ্তাহের গর্ভবতীতে সকালের অসুস্থতা শিহরিত করে। মেজাজের দোল বা মুড সুইং, অম্বল বা বুক জ্বালা এবং অন্যান্য গর্ভাবস্থার লক্ষণগুলির প্রকাশ চলছে। এদিকে আপনার বাচ্চা বাড়ছে, এমনকি গর্ভের ভিতরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। শিশুটি এখন আনুমানিক 1 ইঞ্চি বা 2.5 থেকে 3 সেন্টিমিটার লম্বা। শিশুটি প্রতিদিন বাড়ছে এবং প্রতিদিন অনেক বেশি মানুষের মতো চেহারার আকৃতি নিচ্ছে। শারীরিক বৈশিষ্ট্য, অঙ্গ এবং শরীরের সিস্টেমের বিকাশ চলমান। ভ্রূণের লেজ অদৃশ্য হয়ে যাওয়ার পরে শিশুর শরীর সোজা হয়ে যেতে থাকে। তাদের হাত ও পায়ের ছোট আঙুলগুলি রূপান্তর হতে শুরু করেছে এবং পায়ের আঙুলগুলি আরও দৃশ্যমান হয়ে উঠেছে। শিশুর কানের লোব এবং তাদের নাকের ডগাটি দৃশ্যমান হয়েছে। শিশুর চোখের পাতা এবং চোখের আরও অনেকগুলি গঠন চলমান। শিশুর হৃদয় এবং ধমনীর বিকাশ অব্যাহত রয়েছে। পাঁজর এবং স্টারনামের হাড় আকার ধারণ করে।
শিশুর অগ্নাশয়, যকৃত এবং পিত্তনালীও এই পর্যায়ে গঠিত হয়। শিশুটি ঘুরে বেড়াচ্ছে, বাঁকা ও সোজা হচ্ছে এবং দুলছে। এই নড়াচড়াগুলি আল্ট্রাসাউন্ডে দৃশ্যমান হবে। আপনি এগুলি এখনও অনুভব করতে পারবেন না। এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর 9 সপ্তাহের মাইলফলক অর্জিত হচ্ছে। এই সপ্তাহে আপনার সাধারণ লক্ষণ হিসেবে সকালে অসুস্থতা, ক্লান্তি এবং ঘন ঘন প্রস্রাব অবিরত থাকতে পারে। আপনি হয়তো অম্বল, ঘাড়ে বা স্তনের চুলকানি এবং গর্ভাবস্থায় সংবেদনশীল উত্থান পাতান মোকাবেলা করছেন। আপনার আবেগগুলি সম্ভবত এই কয়েক সপ্তাহগুলিতে আপনাকে রোলার কোস্টার রাইডে নিয়ে গেছে। সাধারণভাবে বলতে গেলে মেজাজের পরিবর্তন গর্ভাবস্থায় 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মকভাবে আঘাত হানে। মেজাজের এই পরিবর্তন স্বাভাবিক। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন ওঠানামার কারণে এমনটা হয়। এই হরমোনের পরিবর্তন নিউরোট্রান্সমিটার নামক মেজাজ নিয়ন্ত্রণ মস্তিষ্কের রাসায়নিকগুলির স্তরে প্রভাব ফেলে। গর্ভাবস্থায় শারীরিক, সামাজিক এবং মানসিক চাপগুলি সমস্তই আপনার আপ-ডাউন মেজাজে অবদান রাখতে পারে। গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের কারণে আপনার বুক জ্বালা বা অম্বল শুরু হয়। প্রজেস্টেরন আপনার দেহের মসৃণ পেশি শীতল করে এবং হজম শক্তি কমিয়ে দেয়। মসৃণ পেশি দিয়ে তৈরি পেটের শীর্ষে একটি স্ফিংক্টার রয়েছে। এটি খাবার ও পেটের অ্যাসিডকে কম রাখে। যেহেতু এটি শিথিল হয় এবং খাদ্য ও অ্যাসিডের খাদ্যনালীতে ফিরে যাওয়া সহজ, ফলে অম্বল বা বদহজম হয়। আপনার স্তনের ত্বক ক্রমবর্ধমান ও প্রসারিত হওয়ায় চুলকানি হতে পারে। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ত্বকে চুলকানি বেশি দেখা যায়, তবে এটি প্রথম ত্রৈমাসিকের প্রথম দিকে শুরু হতে পারে। ময়শ্চারাইজিং বডি অয়েল বা লোশন প্রয়োগ করলে অস্বস্তি লাঘব করতে সহায়তা করতে পারে। আপনি যখন আপনার বাচ্চা আপনার লক্ষণ সম্পর্কে চিন্তা করেন, তখন উদ্বেগ থেকে উদ্বেগিত হয়ে সংবেদনশীল পরিবর্তনীয় মেজাজ এ সপ্তাহে পার করতে পারেন। আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সময় নিন এবং এই অস্বস্তিকর লক্ষণ থেকে কিছুটা মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উত্থান পতনগুলি গর্ভাবস্থার একটি স্বাভাবিক লক্ষণ। তা জেনে আপনি আরও ভালো অনুভব করতে পারেন। তবে ক্লান্তি, রক্তের শর্করা কম এবং মানসিক চাপ মেজাজ পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখতে পারে। তাই আপনার মেজাজকে সহায়তা করার জন্য কয়েকটি জিনিস আপনি করতে পারেন। পর্যাপ্ত ঘুমাতে চেষ্টা করুন, খাদ্যে বেশি প্রোটিন যোগ করুন, চিনি পরিহার করুন, স্বাস্থ্যকর খাবার খান, একটু হালকা ব্যায়াম করুন। আপনার সঙ্গী, পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় ব্যয় করুন। মেডিটেশন করুন। স্তনে আপনার যদি কালশিটে দাগ বা চুলকানি হয়, তবে আপনার গাইনির সাথে কথা বলুন। আপনি গরম পানিতে গোসল না করে ঠান্ডা পানিতে গোসল করতে পারেন। আপনার ত্বক শুকিয়ে যাওয়া সাবান এবং জ্বালাময়ী ডিটারজেন্ট পাউডার বা পোশাক এড়াতে পারেন, তবে ময়শ্চারাইজার লাগান। বিশেষজ্ঞরা বলেন আইস প্যাক এবং শীতল পানির গোসল প্রদাহ হ্রাস এবং ব্যথা প্রশমিত করতে কাজ করে। অম্বল অস্বস্তিকর। যদি আপনি অম্বল বা বুক জ্বালায় ভোগেন, তবে বারবার অল্প অল্প করে খাবার খাওয়া, আস্তে আস্তে খাওয়া এবং আপনার খাবারটি ভালোভাবে চিবানো আপনাকে অম্বল পরিত্রাণে সহায়তা করবে। শুয়ে থাকা বা খাবার পরে ঠিক বিছানায় যাওয়া এড়িয়ে চলুন। যদি আপনি স্বস্তি খুঁজে না পান, তবে গর্ভাবস্থায় নিরাপদ ওষুধের জন্য গাইনির সাথে আলাপ করুন। আপনি আপনার গাইনিকে যে প্রশ্নগুলি করবেন ভাবেন, সেগুলি লিখে রাখতে পারেন, যাতে সাক্ষাতের সময় আপনি সেগুলি ভুলে না যান। আপনি প্রতিটি ভিজিটে যা ঘটে তার রেকর্ড করে রাখতে পারেন এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারেন। আপনার বাচ্চা আসার পরে আপনার গর্ভাবস্থার ছোট স্মৃতিগুলির পাশাপাশি সমস্ত বড় মাইলফলক এবং পিছনে ফিরে তাকাতে এক দুর্দান্ত উপায়। গর্ভাবস্থার ভিটামিন গ্রহণ চালিয়ে যান। দিনে প্রায় 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা একটি ডায়েটে লিখুন। আপনার সঙ্গীর সাথে উপসর্গ বা লক্ষণগুলি নিয়ে কথা বলুন। প্রয়োজনে উপসর্গ সম্পর্কে আপনার গাইনির সাথে কথা বলুন। অনেকে সহবাস করা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। প্রকৃতপক্ষে আপনি পুরো 40 সপ্তাহ জুড়ে সেক্স করতে পারেন। অনেক দম্পতি শঙ্কিত যে গর্ভাবস্থায় সহবাস করা শিশুর ক্ষতি করে।
না, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ না আপনার সঙ্গীর অপ্রত্যাশিত যোনি রক্তপাত হয়, জরায়ুতে যা খোলার একটি যোনিটির শেষে এবং কমপক্ষে 2 ইঞ্চি লম্বা একটি বাধা হিসেবে কাজ করে, যা যোনিতে থাকা যে কোনো কিছুকে শিশু থেকে নিরাপদ দূরত্বে রাখে। গর্ভাবস্থায় যৌনতা শিশুর ক্ষতি করবে না। আপনার শিশু আমনিওটিক তরল, মায়ের পেট এবং সেলেস্টা প্লাগ দ্বারা সুরক্ষিত, যা জরায়ুকে সিলগালা করে রাখে। লেবার পেইনকালীন জরায়ুর অপ্রতুলতা ও কোনো জটিলতার ইতিহাস না থাকলে গর্ভাবস্থায় যৌনতা সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত হয়। অবশ্যই সুরক্ষা একমাত্র বিবেচ্য বিষয় নয়। আপনি বেশ কয়েকটি অস্বস্তিকর গর্ভাবস্থার লক্ষণ মোকাবেলা করতে পারেন। ক্লান্তি, স্তনের কোমলতা এবং বমি বমি ভাব মেজাজ না রাখার কারণ হতে পারে। ধৈর্য ধরুন। আপনার সঙ্গীর সাথে আপনার কেমন অনুভূতি হচ্ছে তা জানান। শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হওয়ার উপায় নিয়ে কথা বলুন। আপনার গাইনির সাথে যদি আপনার প্রথম প্রসবপূর্ব ভিজিটটি এই সপ্তাহে হয়, তবে পরীক্ষাগুলি করাতে ভুলবেন না। গাইনি প্রসবপূর্ব পরীক্ষা বা স্ক্রিনিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নিলে তা 10 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যে নির্ধারিত হবে। আল্ট্রাসাউন্ড বা নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্রিনিং শিশুর ঘাড়ের পেছনে তরলের পরিমাণ পরিমাপ করে। ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলির জন্য প্লাসেন্টা থেকে অপসরণ কোষগুলি পরীক্ষা করার জন্য কোরিওনিক ভেলাস স্যাম্পলিং বা সিভিএস টেস্ট সাধারণত 35 বছর কম বয়সী সকল মহিলার জন্য দেয়া হয়, তবে 35 বছরের বেশি বয়সী মহিলাদের, যারা জেনেটিক ডিসঅর্ডার ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের স্ক্রিনিং টেস্ট ইস্যু হওয়ার আরও বেশি সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থায় মেজাজের পরিবর্তন, আবেগ পরিবর্তন এবং বিরক্তি লাগা খুব স্বাভাবিক, তবে আপনার লক্ষণগুলি কখন প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে তা জানা গুরুত্বপূর্ণ। কখনো কখনো আপনার নিজের পক্ষে বলা মুশকিল, তাই আপনার অনুভূতি সম্পর্কে আপনার সঙ্গী এবং গাইনির সাথে নিয়মিত কথা বলুন। যদি আপনার মেজাজ খারাপ 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে মনে হয় ভালো হচ্ছে না, বা আপনি আপনার ক্ষুধা ও ঘুমের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করছেন, তবে মানসিক ডাক্তারের চিকিৎসা গ্রহণ গুরুত্বপূর্ণ। যদি আপনি উদ্বিগ্ন হন বা কোনো অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবেলা করেন, তবে মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে কখনো দ্বিধা করবেন না। প্রসবোত্তর হতাশার প্রায় 1/3 গর্ভাবস্থায় শুরু হয়। প্রসব পূর্ব হতাশা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের উদ্বেগের জন্য প্রথম দিকে সহায়তা পাওয়া কেবল আপনার গর্ভাবস্থাকেই নয়, আপনার জরায়ুতে এবং জন্মের পর আপনার শিশুর সুস্থতা বাড়িয়ে তুলবে। আপনার গাইনির সাথে আপনার আবেগ এবং মেজাজের পরিবর্তন নিয়ে আপনার আলোচনা করা উচিত। থাইরয়েডের কিছু স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগগুলি গর্ভাবস্থায় নেমে আসে এবং মেজাজ বা উদ্বেগের সমস্যার দিকে নিয়ে যায়। এখন আপনার প্রথম প্রসব পূর্ব ভিজিট। আপনি নতুন এক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার পরিবারকে ঘিরে সম্ভবত উত্তেজনা, উদ্বেগ, ভয় এবং অনিশ্চয়তার সংমিশ্রণ রয়েছে, এবং এটি খুবই সাধারণ। গর্ভাবস্থা হলো বেশিরভাগ জীবন সমন্বয়। পরের সপ্তাহে আপনার এমব্রয় হিসেবে আপনার সন্তানের শেষ সপ্তাহ। 10 সপ্তাহের শেষে আপনার ছোট্টটি প্রসবপূর্ব বিকাশের পরবর্তী পর্যায়ে এমব্রয় হতে ভ্রূণে উন্নীত হবে। আপনি 10ম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। 10ম সপ্তাহের গর্ভবতীতে আপনি আপনার প্রথম ত্রৈমাসিকের শেষের কাছাকাছি চলে এসেছেন। আপনি ভাবতে পারেন যে সেই সব অস্থির প্রারম্ভিক গর্ভাবস্থার লক্ষণগুলি কখন কমে যেতে শুরু করবে, এবং আপনার আপনজনদের সাথে আপনার বড় সংবাদ কবে কখন শেয়ার করবেন। এই সপ্তাহের শেষের দিকে আপনার শিশুটি বাড়ছে এবং একটি বড় মাইলফলক স্পর্শ করছে। 10ম সপ্তাহে আপনার ছোট্টটি 1.25 থেকে 1.5 ইঞ্চি বা 3.5 থেকে 4 সেন্টিমিটার লম্বা হয়। এই সপ্তাহ শেষে আপনার শিশুকে একটি ভ্রূণ হিসেবে চিহ্নিত করা হবে। এই সপ্তাহে এই ছোট্ট জীবনের ভিতরে ঘটে যাওয়া কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে। শিশুর সমস্ত দেহের প্রধান অঙ্গগুলি গঠন হতে শুরু করেছে। শিশুর নাক, মুখ এবং চোখ আকার নিচ্ছে। দাঁতের বাট এবং ক্যাপগুলির গঠন তৈরি হচ্ছে।
আঙুল এবং পায়ের আঙুলগুলি আরও দীর্ঘায়িত হচ্ছে, চোখের পাতা বড় হতে থাকে এবং বন্ধ থাকে, কানের বাহ্যিক রূপ গঠিত হয়ে মাথার স্থানে স্থাপিত হয়। এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশু এ সপ্তাহের কয়েকটি মাইলফলক অর্জন হচ্ছে। আপনার প্রারম্ভিক গর্ভাবস্থার লক্ষণগুলি আরও কয়েক সপ্তাহের জন্য স্থির থাকতে পারে, সুতরাং আপনি এখনও বমিভাব, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন মূত্রত্যাগের মতো সমস্যা ফেস করছেন। সর্বোপরি অদ্ভুত এবং উজ্জ্বল স্বপ্নগুলি ঘুমের মধ্যে উপস্থিত হতে পারে। আপনি সম্ভবত প্রথম ত্রৈমাসিকের ক্লান্তির অবসাদ অবস্থায় রয়েছেন। আপনার শরীর আরও রক্ত তৈরি করে এবং আপনার শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। আপনার রক্তনালীগুলি বিচ্ছিন্ন বা প্রসারিত হয়। সমস্ত রক্তনালীগুলি আপনার রক্তচাপকে হ্রাস করতে পারে। নিম্ন রক্তচাপ গর্ভাবস্থার হরমোনগুলির মধ্যে বিশেষত প্রজেস্টেরনের কারণে হয়ে থাকে। আপনি অবাক হয়ে যেতে পারেন যে আপনি দিনের বেলা ঘুমাচ্ছেন আর রাতে বেশি জেগে আছেন। ঘন ঘন প্রস্রাব করা রাতের ঘুমের অসুবিধাতেও ভূমিকা রাখে। যখন ঘুম আসে তখন আপনি প্রাণবন্ত এবং আজব স্বপ্ন দেখতে পারেন। গর্ভাবস্থায় আবেগে ভরা স্বপ্নগুলি মস্তিষ্কে কিভাবে প্রসেস হয় ভেবে অবাক হতেই পারেন। আপনি অদ্ভুত বা ভীতিকর উদ্দীপনাপূর্ণ স্বপ্নগুলি মনে রাখার চেষ্টা করতে থাকবেন। আপনি গর্ভবতী হন বা না হন, মাথা ব্যথা সময়ে সময়ে হতে পারে। তবে গর্ভাবস্থার হরমোন পরিবর্তন, ঘুমের অভাব, ক্ষুধা বা প্রতিদিনের চা বা কফির অভ্যাসে আকস্মিক সমাপ্তির মতো কয়েকটি অতিরিক্ত কারণ মাথা ব্যথার ট্রিগার নিয়ে আসে। মাঝে মধ্যে মাথা ব্যথা সাধারণত উদ্বেগের বিষয় নয়, তবে যদি আপনার মাথা ব্যথা থাকে যা দূরে যায় না এবং স্বাভাবিকের চেয়ে বেশি প্রায়শই মাথা ব্যথা হয়, বা আপনার মাথা ব্যথা স্বাভাবিকের চেয়ে তীব্র হয়, তবে আপনার গাইনির সাথে কথা বলা জরুরি। কখনো কখনো মাথা ব্যথা একটি সমস্যার লক্ষণ হতে পারে যা চেক করা দরকার। স্বাস্থ্যকর খাদ্য খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং প্রতিদিন কিছুটা শারীরিক ক্রিয়ায় লিপ্ত হওয়া গর্ভকালীন লক্ষণগুলির সাথে লড়াই করতে সহায়তা করতে পারে। আপনি এ সপ্তাহে আপনার ঘুমের রুটিনে কাজ করতে এবং ওষুধ ব্যবহার না করে মাঝে মাঝে মাথা ব্যথা মোকাবেলার উপায়গুলিও খুঁজতে চাইতে পারেন। আপনার ঘুমের ধরনগুলি উন্নত করতে একটি সক্রিয় পদক্ষেপ নিন। আপনার প্রতিদিনের অভ্যাসগুলি বিবেচনা করে একটি সুসংগত, স্বাস্থ্যকর ও স্নিগ্ধ সন্ধ্যা রুটিন প্রতিষ্ঠা করতে শুরু করতে পারেন। দিনের বেলা কিছু ব্যায়াম করুন। প্রতিদিনের শারীরিক ক্রিয়াকলাপ আপনাকে রাতে আরও ভালো ঘুমোতে সহায়তা করতে পারে। আপনাকে জাগ্রত রাখতে পারে এমন কোনো খাবারজনিত বদহজম বা অম্বল থেকে রক্ষা পেতে শয়নকালের ন্যূনতম 2 ঘন্টা আগে রাতের খাবার খান। চা কফি মুক্ত পানীয় উপভোগ করুন, তবে প্রস্রাবের কারণে বারবার ঘুম থেকে ওঠা প্রতিরোধের জন্য রাতের বেলা পানি পান সীমাবদ্ধ করুন। দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না। আপনার আরাম এবং ঘুমের জন্য প্রস্তুত হতে বিছানায় যাবার আগে হালকা গরম পানি দিয়ে গোসল করুন। বিছানায় যাওয়ার 2 ঘন্টা আগে আপনার টিভি, কম্পিউটার বা স্মার্টফোন বন্ধ করুন। আপনি যদি ঘুমোতে না পারেন তবে উঠে পড়ুন এবং ক্লান্ত বোধ না হওয়া পর্যন্ত কিছু করার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন এবং প্রতিদিন একই সময় উঠতে চেষ্টা করুন। আপনি সাধারণত নিজে থেকেই মাঝে মধ্যে মাথা ব্যথার চিকিৎসা করতে পারেন। অতীতে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন, তবে এখন আপনি এই বিকল্প চিকিৎসাগুলি চেষ্টা করুন। একটি অন্ধকার শান্ত ঘরে বিশ্রাম নিন। মেডিটেশন বা অন্যান্য শিথিলকরণ কৌশল সহ নিজেকে শিথিল করুন। নিরাপদ ওষুধ এবং চিকিৎসার বিকল্প সম্পর্কে আপনার গাইনির সাথে কথা বলুন। আপনার মাথা ব্যথা আরও খারাপ হয়ে যায় বা প্রায়শই আসে কিনা আপনার গাইনিকে জানান। আপনার গর্ভকালীন ভিটামিন গ্রহণ চালিয়ে যান। দিনে প্রায় 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। আপনি স্বাস্থ্যকর ঘুমের রুটিন তৈরি করুন। আপনার পরিবর্তিত শরীরকে সমর্থন করার জন্য গর্ভাবস্থায় আরামদায়ক বালিশ ব্যবহার করার বিষয়টি বিবেচনা করুন। আরামদায়ক বিশ্রামে নিজেকে সহায়তা করুন। আপনার গর্ভাবস্থার খবর কখন ছড়িয়ে দিবেন সে সম্পর্কে আপনার সঙ্গীর সাথে কথা বলুন।
আপনার গুরুতর মাথা ব্যথা বা মাথা ব্যথা স্বাভাবিকের চেয়ে প্রায়শই ঘন ঘন হলে আপনার গাইনির সাথে কথা বলুন। যখন আপনার গর্ভাবস্থার সংবাদ অন্যদের সাথে শেয়ার করার ইচ্ছা জাগে, তখন আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলাপ করে নেওয়া গুরুত্বপূর্ণ। দম্পতিরা কখন বলবেন এবং কাকে জানাবেন তা নিয়ে সর্বদা একমত হয় না। আপনার অনুভূতি সম্পর্কে আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ এবং আপনার সঙ্গীর চিন্তাভাবনা এবং উদ্বেগগুলি জানার চেষ্টা করুন। আপনার গাইনির চেম্বারে ভ্রূণের জেনেটিক পরীক্ষার বিষয়ে কথা বলবেন। এই পরীক্ষা দুটি ফর্মে গ্রহণ করে, যথা স্ক্রিনিং টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্ট। বিশেষজ্ঞরা বলেন, একটি স্ক্রিনিং টেস্ট আপনার শিশুর জন্মগত ত্রুটি শনাক্ত করতে পারে। ডায়াগনস্টিক টেস্ট শিশুর ব্যাধি আছে কিনা তা নিরূপণ করে। স্ক্রিনিং টেস্ট প্রায়শই 35 বছরের কম বয়সীদের মধ্যে দেয়া হয়, তবে ডায়াগনস্টিক টেস্টগুলি বয়স্ক মহিলাদের জন্য দেয়া হয়। এ সপ্তাহে দুটি পরীক্ষা আপনাকে দেওয়া হতে পারে: সেল ফ্রি ডিএনএ টেস্টিং ও একটি নন ভার্সনীয় প্রসবকালীন পরীক্ষা। 35 বা তার বেশি বয়সী গর্ভবতীর পূর্বের গর্ভাবস্থার ক্রোমোজোমাল অস্বাভাবিকতা থাকলে এ পরীক্ষা সাজেস্ট করেন। আপনার গাইনি একটি সাধারণ রক্ত পরীক্ষার আদেশ দেবে, যা আপনার সিস্টেমে উপস্থিত ভ্রূণের ডিএনএ শনাক্ত করতে পারে। এই পরীক্ষার ফলাফল শিশুর লিঙ্গকেও প্রকাশ করে। এটি একটি স্ক্রিনিং পরীক্ষা, তবে সমস্ত অস্বাভাবিক ফলাফল ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। পরীক্ষাটি আপনার জন্য সঠিক কিনা তা জানতে আপনার গাইনির সাথে কথা বলুন। 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনার গাইনি আপনাকে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা সিভিএস পরীক্ষা সাজেস্ট করতে পারে। এই পরীক্ষায় জরায়ু আস্তরণের মধ্যে আঙুলের মতো কাঠামো থেকে কোষগুলি সরিয়ে ফেলেন। পরীক্ষার দুটি প্রকার রয়েছে: ট্রান্সসার্ভিক্যাল ও ট্রান্সবডোমিনাল সিভিএস। ট্রান্সসার্ভিক্যাল পদ্ধতিতে গাইনি যোনি থেকে জরায়ুর দিকে পাতলা নলটি গাইড করতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করেন। একবার সেখানে আসার পরে ডাক্তার আস্তে আস্তে কোরিওনিক ভিলির একটি ছোট্ট নমুনা সরিয়ে ফেলেন। ট্রান্সবডোমিনাল পদ্ধতিতে সার্ভিক্সের পরিবর্তে ডাক্তার পেটের প্রাচীরের মধ্য দিয়ে সুই দিয়ে কোষগুলো সরিয়ে ফেলেন। কেউ কেউ সিভিএসকে ব্যথাহীন বলে মনে করেন, অন্যরা প্রক্রিয়া চলাকালীন ক্র্যাম্পিংয়ের অভিজ্ঞতা পান। ফলাফল পেতে কয়েক ঘন্টা বা কয়েকদিন লাগতে পারে। আপনার এ সপ্তাহ এবং 13 সপ্তাহের মধ্যে প্রসবপূর্ব টেস্ট হতে পারে। আপনার পরবর্তী নিয়মিত প্রসবপূর্ব চেক প্রায় 12 সপ্তাহে হবে। একটি ফেটাল ড্রপলার স্টেথোস্কোপ আপনাকে প্রথমবারের জন্য আপনার শিশুর হার্টবিট শোনার সৌভাগ্য এনে দিতে পারে। ঘুম সারা জীবন অপরিহার্য, তবে গর্ভাবস্থায় যখন ঘুমের সমস্যাগুলি হয় তখন এটি বিশেষত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আরামদায়ক বালিশ আপনার শরীরের বৃদ্ধি এবং পরিবর্তনের সাথে আপনাকে ঘুমের জন্য আরও আরামদায়ক অবস্থানে নিয়ে যেতে সহায়তা করতে পারে। গর্ভাবস্থায় বালিশগুলি মায়ের দেহের নির্দিষ্ট ক্ষেত্রগুলি যেমন পিছন, পেট এবং হাঁটুতে সহায়তা করার জন্য ডিজাইন করে তৈরি করতে হবে। এগুলি বিভিন্ন ধরনের, যেমন সি শেপড, ইউ শেপড এবং ওয়েস শেপডের মতো হয়। এ সপ্তাহে আপনি প্রসবপূর্ব পরীক্ষা বা আপনার পরিবার এবং বন্ধুবান্ধবকে বলার বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কে উদ্বিগ্ন থাকতে পারেন। কোরিওনিক ভিলাস স্যাম্পলিং বা সিভিএস পদ্ধতির পরে আপনার কিছু হালকা বাধা মেনে চলতে হবে। গাইনি আপনাকে কিছু নির্দেশাবলী দেবেন, যেমন বিশ্রাম, কঠোর শারীরিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা এবং চিকিৎসা শেষ না হওয়া অবধি যৌন মিলন না করা। সিভিএসের পরে সংক্রমণ ও গর্ভপাতের একটি ছোট্ট ঝুঁকি রয়েছে। যদি আপনি ক্র্যাম্পিং বা ব্যথা, অবিরত রক্তক্ষরণ, যোনি বা পেট থেকে তরল বের হওয়া, জ্বরের মতো লক্ষণ টের পান, তবে আপনার গাইনিকে অবহিত করা উচিত। আপনার গর্ভাবস্থা সম্পর্কে কখন অন্যকে বলবেন এ নিয়ে সত্যটি হলো, কোনো নিখুঁত সময় নেই যে এমন একটি সময় আছে যা আপনি ঠিক মনে করবেন।
অতীতে গাইনিগণ গর্ভপাতের ঝুঁকি কমে যাওয়ার পরে মহিলাদের প্রথম ত্রৈমাসিকের শেষ না হওয়া পর্যন্ত সংবাদগুলি ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দিতেন, কিন্তু এখন পরিবর্তন হচ্ছে এবং লোকেরাও এগুলির সাথে নিজের আবেগকে সংবরণ করতে পারেন না। বিশেষজ্ঞরা বলেন, কিছু লোক তাদের গর্ভাবস্থার প্রথম দিকে কয়েকটি ঘনিষ্ঠ ব্যক্তিকে বলতে পছন্দ করেন, কারণ যা ঘটুক না কেন তারা তাদের সাপোর্ট চান। তবুও অন্যরা তাদের সংস্কৃতি, অতীত অভিজ্ঞতা বা কেবল তাদের পছন্দের কারণে তাদের সংবাদকে খুব গোপন রাখে। এ বিষয়ে সমস্ত কিছুই ঠিক আছে এবং আপনার সঙ্গীর মধ্যে সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচনায় নিন। তবে মনে রাখবেন, সংবাদটি শেয়ার করে নেওয়ার জন্য কয়েকটি আদর্শের চেয়েও কম মুহূর্ত রয়েছে এবং কখনো কখনো এটি এমন একটি প্রক্রিয়া পেতে পারেন যা আপনি আশা করেন না। আপনি সম্ভবত এই সপ্তাহে কিছু প্রাথমিক গর্ভাবস্থার লক্ষণ নিয়ে কাজ করছেন, তবে যেহেতু সকালের অসুস্থতা এখনও চলমান, তবে দিন যেতে যেতে এটি কমা শুরু লক্ষ্য করতে পারেন। অবশ্যই বমিভাব কম হওয়ার মতো লক্ষণগুলি দেখা গেলে অন্যান্য লক্ষণ যেমন ঘুমের সমস্যা শুরু হতে পারে বা আরও খারাপ হতে পারে। এই সপ্তাহের শেষের দিকে আপনার ছোট্ট এমব্রয় খেতাব পার হয়ে উন্নয়নের পরবর্তী স্তরে ভ্রূণ খেতাব লাভ করবে। আপনি 11তম সপ্তাহ শুরু করার সাথে সাথে আপনার শিশুটি আনুষ্ঠানিকভাবে একটি ভ্রূণ খেতাব লাভ করবে। আপনি 11তম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। 11 সপ্তাহের গর্ভবতীতে আপনার শিশু একটি উত্তেজনাপূর্ণ বিকাশের মাইলফলক অর্জন করেছে। এমব্রয় পর্যায়টি সম্পূর্ণ এবং আপনার শিশু এখন একটি ভ্রূণ। এ সপ্তাহে আপনার গর্ভের শিশুর দৈর্ঘ্য প্রায় 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার। আপনার শিশুর সমস্ত অঙ্গগুলি ভ্রূণের পর্যায়ে গঠিত হয়। এখন ভ্রূণের পর্যায়ে আপনার শিশুর অর্গান সিস্টেম জন্মের আগেও বৃদ্ধি এবং পরিপক্ক হবে। আপনার শিশুর মাথা এখনো অনেক বড়, এটি তাদের দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক। শিশুর চোখের পাতা এই সপ্তাহে একসাথে বন্ধ হয়। 24 সপ্তাহের পরে ভ্রূণটি তার চূড়ান্ত আকার নিতে শুরু করবে। অবিরতভাবে চোখ, নাক, মুখ এবং কান তাদের নিজস্ব আকার ধারণ করছে। শিশুর মুখটি আরো বেশি মানুষের মতো দেখায়। শিশুর শরীর দীর্ঘ এবং সোজা হচ্ছে। আঙুল এবং পায়ের আঙুলগুলি লম্বা হচ্ছে। শিশুর শরীর দীর্ঘ এবং সোজা হচ্ছে। আঙুল এবং পায়ের আঙুলগুলি লম্বা হচ্ছে। প্রজনন অঙ্গগুলি আকার নিতে শুরু করেছে। তবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর লিঙ্গ বোঝাতে আরো খানিকটা সময় লাগবে। শ্বাস প্রশ্বাসের প্রথম লক্ষণগুলি আল্ট্রাসাউন্ডে নেওয়া যেতে পারে। বাহু এবং পা গর্ভের ভিতরে সামান্য মুভমেন্ট করছে, তবে আপনি এটি এখনো অনুভব করতে পারবেন না। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশু এ সপ্তাহের কয়েকটি মাইল ফলক অর্জন করবে। এ সপ্তাহে আপনার সাধারণ লক্ষণের মধ্যে আপনার শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে আপনার দেহের কিছু অঙ্গ বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে আপনার চুল, নখ এবং পেটে পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এটি যদি আপনার দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থা হয়, তবে আপনি একটি শিশুর সূচনা লক্ষ্য করতে পারেন। তবে এটি যদি আপনার প্রথম গর্ভাবস্থা হয়, তবে সম্ভবত আপনাকে আরো অপেক্ষা করতে হবে। আপনার চুল দ্রুত বাড়তে পারে এবং চুল পড়াও কমে যেতে পারে। চুল আরো ঘন এবং দীর্ঘতর হবে। কখনো কখনো চুলের স্ট্রাকচারও পরিবর্তিত হয়, যার ফলে চুল আগের চেয়ে শুষ্ক বা তৈলাক্ত হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, গর্ভাবস্থায় ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন হরমোন চুলের বৃদ্ধির স্বাভাবিক প্যাটার্নকে আরো বেশি বৃদ্ধি পর্যায়ে নিয়ে যায়। এই হরমোনযুক্ত চুলের পরিবর্তন কেবল আপনার মাথার উপরের অংশকে প্রভাবিত করে না। কিছু গর্ভবতী মহিলা তাদের মুখ, পেট, বুকে এবং বাহুতে চুলের নতুন বৃদ্ধির অভিজ্ঞতাও লাভ করেন। আপনি আপনার নখের পরিবর্তনগুলিও লক্ষ্য করতে পারেন। কারো কারো কাছে গর্ভাবস্থার হরমোনগুলি দ্রুত বর্ধনশীল, শক্তিশালী নখগুলিকে বাড়তে উৎসাহিত করে। আবার কিছু গর্ভবতী মা দেখতে পান যে গর্ভাবস্থায় তাদের নখগুলি আরো সহজেই বিভক্ত হয়ে যায়। আপনার চুলগুলি যদি লম্বা এবং ঘন হয়ে থাকে এবং আপনার নখগুলি দৃঢ় এবং শক্তকার হয়ে উঠেছে, তবে এটি উপভোগ করুন। তবে যদি আপনি অতিরিক্ত অযাচিত দেড় চুল বা দুর্বল নখ নিয়ে কাজ করে থাকেন, তবে আপনি কিছু করতে পারেন কিনা তা ভাবতে পারেন।
আপনি যদি শরীরের নতুন চুলের বর্ধন অপসারণ করতে চান, তবে এটি চুল কাটা, মোম করা বা টপিক্যাল চুল অপসারণকারীকে দিয়ে করাতে পারেন। এগুলি নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়, তবে গর্ভকালীন স্থায়ীভাবে চুল অপসারণকে চিকিৎসকরা অনুমোদন করে না। এটি সম্পর্কে খুব বেশি চিন্তা করবেন না। এটি বাচ্চা প্রসবের 6 মাসের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যদি আপনার নখ ভঙ্গুর হয়, তবে এগুলো ছেটে রাখুন। রাসায়নিকযুক্ত নেইল পলিশ এড়িয়ে চলুন। এগুলো নখ আরো বেশি দুর্বল করতে পারে। গর্ভকালীন ভিটামিন গ্রহণ করুন। প্রতিদিন 10 বা 12 গ্লাস পানি পান করুন। আপনার গর্ভাবস্থা নিয়ে সঙ্গীর সাথে কথা বলা শুরু করার জন্য সময়টি ভালো। গর্ভকালীন ও বাচ্চা প্রসব পরবর্তী কর্মপরিকল্পনা এখন হতে শুরু করতে পারেন। আপনার গাইনির সাথে কথা বলে প্রিনেটাল জেনেটিক স্ক্রিনিং পরীক্ষা এ সপ্তাহে করতে পারেন। এটি একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা যা শিশুর ঘাড়ের পেছনে তরল ভর্তি স্থান পরিমাপ করে। যখন পরিমাণটি প্রত্যাশার চেয়ে বেশি হয়, তখন বাচ্চাদের জিনগত ব্যাধি যেমন ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটি কেবল একটি স্ক্যানিং পরীক্ষা। এই পরীক্ষার সময়টি খুব গুরুত্বপূর্ণ। এই আল্ট্রাসাউন্ডের জন্য সেরা সময়টি 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ। এই পরীক্ষাটি সাধারণত প্রথম ত্রৈমাসিক স্ক্রিনিংয়ের অংশ, যার মধ্যে একটি রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত থাকে। একসাথে পরীক্ষা আরও তথ্য সরবরাহ করে, তবে সমস্ত মহিলার স্ক্রিনিংয়ের উভয় অংশই নেই। আপনার রক্তের কাজ, আল্ট্রাসাউন্ড বা উভয়ই থাকতে পারে। আসন্ন গাইনির সাথে সাক্ষাৎ পরবর্তী সপ্তাহে হতে পারে। এই সাক্ষাৎটি প্রথম সাক্ষাতের সময় হতে বেশ কম হবে। যদি আপনার গাইনি এখনো ক্রোমোজোম অস্বাভাবিকতাগুলি স্ক্যানিং নিয়ে আলোচনা না করে থাকেন, তবে এটি পরের সপ্তাহে করতে পারেন। আপনার কর্মস্থলে আপনার যে প্রত্যাশা রয়েছে তা বলার বিষয়ে কিছু উদ্বেগ থাকা অস্বাভাবিক নয়। আপনি আপনার ডায়েট সম্পর্কে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে জানতে চাইবেন ভাবছেন, তা করতে পারেন। আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন এবং আপনার গর্ভাবস্থার বিষয়ে আপনার অফিসের বসকে অবহিত করার বিষয়ে নার্ভাস বোধ করছেন, তবে আপনি কোনো বিশ্বস্ত সহকর্মীর সাথে কথা বলে প্রক্রিয়াটি জেনে নিতে পারেন, যিনি ইতিমধ্যে আপনার কর্মস্থলে প্রক্রিয়াটি পেরিয়ে এসেছেন। আপনার বস কিভাবে এ সংবাদে প্রতিক্রিয়া জানাতে পারেন তা জানার জন্য এটি একটি ভালো সুযোগ। আপনার সংস্থার প্রসূতি ছুটির নীতি, পারিবারিক ও মেডিকেল ছুটি আইন FMLA এর কার্যনির্বাহী আদেশ হিসেবে আপনি আপনার মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন। আপনি যদি নিরামিষ বা নিরামিষীদের ডায়েট অনুসরণ করেন, তবে আপনার স্বাস্থ্য এবং আপনার বেড়ে ওঠা শিশুর স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ থাকতে পারেন। নিশ্চিত থাকেন, নিরামিষ বা নিরামিষাশীদের ডায়েটে আপনার অবশ্যই স্বাস্থ্যকর গর্ভাবস্থা থাকতে পারে। উদ্ভিদ ভিত্তিক ডায়েটগুলি প্রায়শই খুব পুষ্টিকর, তবে নিরামিষ এবং নিরামিষভোজী খাবারগুলি কখনো ভারসাম্যহীন হয়, তখন পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। সুতরাং আপনার প্রয়োজনীয় পুষ্টি এবং সেগুলো কিভাবে পাবেন সেগুলি বোঝা গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চিত হতে চান যে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ভিটামিন B12, ক্যালসিয়াম, ভিটামিন D, DHA এবং আয়রন পাচ্ছেন। আপনার ডায়েট সম্পর্কে আপনার যদি প্রশ্ন বা উদ্বেগ থাকে, তবে সহায়ক ডায়েটারি তথ্যের জন্য আপনার গাইনির সাথে এবং কোনো পুষ্টিবিদের সাথে কথা বলুন। এই সপ্তাহে আপনার শিশু এমব্রয় থেকে ভ্রূণ পর্যন্ত বড় হয়েছে। ছোট জীবনটি প্রতিদিন একটি ছোট মানুষের মতো আরো বেশি করে বিকাশ লাভ করছে। এদিকে আপনার জরায়ু আপনার শিশুর সাথে বৃদ্ধি পাচ্ছে এবং আপনার পেট দৃশ্যমান হতে খুব বেশি দিন লাগবে না। পরের সপ্তাহে আপনি আপনার প্রসবপূর্ব বৃদ্ধির জন্য আপনার গাইনিকে দেখাতে পারেন। সেই সাক্ষাতে আপনি প্রথমবারের জন্য আপনার শিশুর হার্টবিট শুনতে পাবেন। আপনি 12তম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। আপনার জরায়ু অবশেষে আপনার পেলভিস থেকে বড় এবং পেলভিসের বাইরে আসে। এই সপ্তাহে আপনার শিশুর দৈর্ঘ্য প্রায় 2.5 ইঞ্চি বা 6 থেকে 6.5 সেন্টিমিটার পর্যন্ত হয়। আপনার বাচ্চাটি এখন অনেকটা মানব শিশুর আকৃতি লাভ করছে। সমস্ত শারীরিক বৈশিষ্ট্য এবং দেহের অংশগুলি নিজ নিজ স্থানে রয়েছে। শিশুর জন্ম অবধি এখন থেকে পুরোপুরি বেড়ে ওঠা এবং পরিপক্ক হওয়ার অনেক কিছুই আছে। শিশুর ত্বকটি সূক্ষ্ম এবং স্বচ্ছ। কঙ্কাল, মাথার খুলি এবং দীর্ঘ হাড়গুলি সহ অন্যান্য হাড়গুলি শক্ত হয়ে উঠছে। আঙুলের নখ তৈরি হচ্ছে। আপনার শিশুর ভোকাল কর্ড তৈরি হচ্ছে। শিশুর লিভার লাল রক্তকণিকা তৈরি করছে।
পিটুইটারি গ্রন্থি হরমোন নিঃসরণ শুরু করে। এখনও অবধি অন্ত্রগুলি নাভির মধ্যে প্রসারিত হয়েছে। প্লাসেন্টা সম্পূর্ণরূপে কার্যকরী এবং গর্ভাবস্থা ধরে রাখতে উৎপাদিত হরমোন গ্রহণ করে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশু এ সপ্তাহের কয়েকটি মাইলফলক অর্জন করে। এই সপ্তাহে আপনার সাধারণ লক্ষণের মধ্যে আপনার গর্ভাবস্থার হরমোনগুলি স্থিতিশীল হয়ে উঠছে এবং অবশেষে আপনার জরায়ু আপনার পেলভিস বা শ্রোণির উপরে এবং বাইরে বেরিয়ে আসছে। এখন কম বমিভাব আপনার জন্য সুসংবাদ। আপনার শরীর জুড়ে মানব কোরিওনিক গোনাডোট্রোপিন বা এইচসিজির হরমোন ক্রমশ কমতে শুরু করছে। এর অর্থ এই মুহূর্তে বমিভাব এবং বমি থেকে কিছুটা স্বস্তি। এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন গর্ভাবস্থার বমিভাব এবং বমিভাবের সাথেও সংযুক্ত। দুর্ভাগ্যক্রমে সকালের অসুস্থতা সবার জন্য দূরে যায় না। কিছু মায়েরা দ্বিতীয় ত্রৈমাসিকের বা এমনকি পুরো গর্ভাবস্থায় বমিভাব ছাড়াই বা বমিভাব অব্যাহত রাখে। আপনার জরায়ু আপনার প্যালভিসের পুরো এলাকা জুড়ে প্রসারিত হচ্ছে। এটি এখন আপনার তলপেটেও সামান্য প্রসারিত হতে পারে। জরায়ুর শীর্ষটিকে ফান্ডাস বলা হয়। আপনার পেটের উপর পিউবিক হাড়ের ঠিক উপরে চাপ দিয়ে অনুভব করতে পারেন। আপনার জরায়ু আপনার শ্রোণি থেকে উপরের দিকে বাড়ার সাথে সাথে এটি আপনার মূত্রাশয়ে কিছুটা চাপ দিতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রায়শই বাথরুমে ঘন ঘন প্রস্রাবের জন্য যাচ্ছেন। 75% পর্যন্ত গর্ভাবস্থায় ত্বকের রঙ্গকীয় পরিবর্তন লক্ষ্য করেন, ম্যালেসমা, যাকে গর্ভাবস্থার মুখোশও বলা হয়। আপনার কপাল, উপরের ঠোঁট এবং গালে অনিয়মিত বাদামি রং উপস্থিত হতে পারে। এগুলি সাধারণত গর্ভাবস্থা শেষ না হওয়া অবধি স্থায়ী হয়। নিজের প্রতি যত্নে কোনো ভুল করবেন না। গর্ভাবস্থায় আরামদায়ক এবং আত্মবিশ্বাস বোধ করা আপনার পক্ষে ভালো এবং সযত্নের অংশ। আপনি প্রসারিত কোমরযুক্ত পোশাক পরিধান শুরু করতে পারেন। আপনার পেট প্রসারিত হতে শুরু করার সাথে সাথে এগুলি আরও বেশি স্বাচ্ছন্দ্যযুক্ত হবে। প্রথম ত্রৈমাসিকের বমিভাব শুরু হওয়ার সাথে সাথে আপনি কিছুটা ক্ষুধার্ত বোধ শুরু করতে পারেন। হাতে কিছু পুষ্টিকর খাবার রাখুন যা প্রস্তুতে আপনার কম সময় লাগে এবং দ্রুত খেতে পারেন। তাজা ফল, বাদাম বীজ এবং দই অতিরিক্ত পুষ্টি গ্রহণে আপনাকে সহায়তা করে। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন। পানি আপনাকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। আপনার সঙ্গীর সাথে আপনার সন্তানের লিঙ্গ জানার বিষয়ে অনুভূতিগুলো নিয়ে আলোচনা করুন। আজকে প্রযুক্তির মাধ্যমে প্রত্যাশিত মা-বাবা খবরটি খুবই শীঘ্রই জানতে পারছেন। আল্ট্রাসাউন্ড এবং প্রারম্ভিক প্রসবকালীন জেনেটিক পরীক্ষার মাধ্যমে জরায়ুর ভিতরে আপনার বাচ্চাটির লিঙ্গ জানতে খুব বেশি দিন লাগে না। কিছু বাবা মা জানতে চান এবং কিছু বাবা মা জানতে আগ্রহী না। আপনার সঙ্গীর সাথে এটি আলোচনা করা ভালো। আপনি আপনার সঙ্গীর এ বিষয়ে আলাদা ধারণা পেয়ে অবাক হতে পারেন। আপনি যদি অসম্মতি প্রকাশ করেন তবে তার প্রতিক্রিয়া জানা বোঝার জন্য আপনার জুটির উপর নির্ভর করে। কেউ কেউ বাচ্চার নাম কী হবে তা আগেই ঠিক করে রাখতে পারে, আবার কেউ হতাশার অনুভূতি দূর করার জন্য জন্মের আগে শিশুর লিঙ্গ জানতে চাইতে পারে। অন্যদিকে অন্যরা সন্তানের লিঙ্গ জানার আগ্রহ নাও জানাতে পারে এবং বাচ্চা জন্মের পরে জীবনের সবচেয়ে বড় চমক উপভোগ করতে পারে। এ সপ্তাহে আপনার গাইনিক চেম্বারে আপনার দ্বিতীয় প্রসবপূর্ব সাক্ষাৎ হতে পারে। এই অ্যাপয়েন্টমেন্টটি আপনার প্রথমটির চেয়ে কম হবে, তবে আপনার পরীক্ষা এবং প্রশ্নাবলীর সাথে কিছুটা সময় লাগবে। এখনও আপনার ওজন এবং রক্তচাপ পরীক্ষা করা হবে। আপনাকে একটি প্রস্রাবের নমুনা দিতে বলা হতে পারে। প্রস্রাবে সুগারের হাই লেভেল গর্ভকালীন ডায়াবেটিসের সংকেত দিতে পারে ও প্রোটিনের হাই লেভেল কিডনি বা মূত্রনালীর সংক্রমণের লক্ষণ হতে পারে। আপনার গাইনি শিশুর হার্ট রেট পরীক্ষা করার সময় আপনি আপনার শিশুর হার্টবিট শুনতে পান। গাইনির সাথে আপনার পরবর্তী নিয়মিত সাক্ষাতে 16 সপ্তাহের কাছাকাছি হবে, তবে প্রক্রিয়াটি সাধারণত 15 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যে করা হয়। এই পরীক্ষা জিনগত ব্যাধির জন্য আমনিওটিক ফ্লুইডের ভ্রূণের কোষগুলি পরীক্ষা করে। অ্যামনিওনেটিসিস সব গর্ভবতীর জন্য প্রযোজ্য নয়। জিনগত ও ক্রোমোজোমাল সমস্যা
35 বছর বা তার বেশি বয়সী গর্ভবতীদের ঝুঁকি বাড়লে গাইনি এটি বিবেচনা করার পরামর্শ দেবে। এই পরীক্ষার সাথে একটি ছোট গর্ভপাতের ঝুঁকি রয়েছে। এখন সময় এসেছে আপনার পোশাকটি ঢিলেঢালা করার। সুতি ও আরামদায়ক পোশাক পরিধান করুন। 12তম সপ্তাহে গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণ থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে এবং আপনার শিশুর হার্টবিট শুনতে পাচ্ছেন। পরের সপ্তাহে আপনার প্রথম ত্রৈমাসিকের শেষ সপ্তাহ। আপনি 13তম সপ্তাহে পদার্পণ করেছেন। মাতৃত্বের এ পর্যায়ে আসার জন্য আপনাকে অভিনন্দন। আপনি আপনার প্রথম ত্রৈমাসিকের শেষ সপ্তাহে রয়েছেন। 13 সপ্তাহের গর্ভাবস্থায় আপনার শিশু গিলতে এবং প্রস্রাব করতে পারে। ইতোমধ্যে আপনি ত্বকে কিছু অপ্রয়োজনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারেন। 13 সপ্তাহে আপনার গর্ভস্থ শিশুর দৈর্ঘ্য 3 ইঞ্চি বা 7.5 সেন্টিমিটার। চুলের ফলিকগুলি ইতোমধ্যে বিকাশ শুরু করেছে এবং শরীরের ত্বকে ল্যানগো নামক নরম সূক্ষ্ম চুল উপস্থিত হতে শুরু করেছে। 20 সপ্তাহের মধ্যে ল্যানুগো আপনার শিশুর শরীরকে পুরোপুরি আবৃত করে দেবে। অ্যামনিওটিক ফ্লুইড থেকে রক্ষা করতে এ চুল শিশুর ত্বকে ভ্যানিস্কো নামে একটি পদার্থ ধারণ করে। আপনার শিশু এখন গিলে ফেলতে পারে এবং আশেপাশের অ্যামনিওটিক তরলকেও গ্রহণ করতে পারে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর মূত্রাশয়ও দেখা যায় এবং কিডনিগুলো মূত্র তৈরি করে যা অ্যামনিওটিক তরলে মিশে যায়। শিশুর আঙুলের ছাপ এমনভাবে বিকাশ লাভ করছে যা শিশুর চিরন্তন এবং অনন্য ফিঙ্গারপ্রিন্ট ধারণ করবে। আঙুলের ছাপগুলি আরও কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি গঠিত হবে। প্লাসেন্টা আপনার শিশুকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। এটি বর্জ্যও ফিল্টার করে। এটি এখন পুরোপুরি কার্যকর অবস্থায়। এটি গর্ভাবস্থা অবধি বাড়তে থাকে এবং পরিবর্তিত হয়। এই ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশু এ সপ্তাহে কয়েকটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে। এ সপ্তাহ প্রথম ত্রৈমাসিকের শেষের কাছাকাছি হওয়ায় বমিভাব কমতে শুরু করে। যাই হোক, আপনি এখনও কোষ্ঠকাঠিন্য বা অম্বল জ্বালায় ভুগতে পারেন। আপনার গর্ভাবস্থা বাড়ার সাথে সাথে নতুন লক্ষণও দেখা দিতে পারে। আপনি গর্ভবতী না হওয়া সত্ত্বেও সাদা বা পরিষ্কার যোনিস্রাব নির্গত হওয়া স্বাভাবিক, তবে গর্ভাবস্থায় স্রাব বা লিউকোরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। আপনি আগের তুলনায় আরও পাতলা সাদা সাদা তরল লক্ষ্য করতে পারেন। এটি সাধারণ এবং উদ্বেগের কারণ নয়। স্ট্রেস মার্কস 50 থেকে 90% গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যায়। এই বেগুনি বা লাল রেখাগুলি পেট ও স্তন বা উরুতে প্রদর্শিত হয়। যখন তারা বিবর্ণ হয়ে যায় তখন তারা ফ্যাকাশে রেখা ফেলে দেয়। ত্বক যখন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রসারিত হয় তখন প্রসারিত চিহ্নগুলি দেখা যেতে থাকে। জেনেটিক্স বা হরমোনগুলিও একটি ভূমিকা পালন করে। গর্ভাবস্থা দ্রুত বর্ধন, ওজন বৃদ্ধি এবং হরমোন পরিবর্তনের সময়, তাই প্রসারিত চিহ্নগুলি অর্জন করার জন্য একটি সাধারণ সময়। এ সপ্তাহ জুড়ে আপনি আরও খানিকটা বেশি খেতে পারবেন। আপনাকে যে যোনিস্রাবের মুখোমুখি হতে হচ্ছে সেদিকে মনোযোগ দিতে পারেন, যেহেতু আপনার বমিভাব খুব সম্ভবত হ্রাস পাচ্ছে। তাই আপনার স্বাস্থ্যকর খাওয়ার পছন্দগুলি প্রসারিত করার জন্য এখন দুর্দান্ত সময়। বিশেষজ্ঞরা বলেন এই মাসটি আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম গ্রহণের উৎসাহ বাড়ানোর জন্য দুর্দান্ত সময়, কারণ এগুলি প্রত্যেকটি শিশুর দ্রুত হাড় ও দাঁতের বিকাশ ঘটাতে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্য যেমন দুধ, ব্রোকলি, সুরক্ষিত খাবার যেমন সয়া দুধ, ফলের রস, ওটস, বাদাম বীজ, মটরশুঁটি আপনার গর্ভকালীন পুষ্টির চাহিদা মেটাবে। ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ ও দুধ আপনার ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে। স্বাস্থ্যকর খাবার আপনার শরীরের বাড়তি ওজনকে নিয়ন্ত্রণে রাখতে ও আপনার গর্ভস্থ বাচ্চার পুষ্টি সরবরাহের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রসারিত চিহ্ন বা স্ট্রেস মার্ক প্রতিরোধ করার সত্যিই কোনো উপায় নেই। প্রায়শই এই চিহ্নগুলি সময়ের সাথে বিবর্ণ হয়ে যায়। আপনি আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে পারেন, তবে ক্রিম এবং লোশনগুলি প্রসারিত চিহ্নগুলি আটকাতে পারে না। স্ট্রেস মার্ক ত্বকের দ্বিতীয় স্তরে ডার্মিস নামে পরিচিত বা বিকাশ লাভ করে।
লোশন এবং ক্রিম ত্বকের উপরের স্তরে এপিডার্মিস শোষণ করে। আপনার এও সাবধান হওয়া উচিত যে প্রচলিত কসমেটিক্সে এমন উপাদান থাকতে পারে যা গর্ভাবস্থায় নিরাপদ নয়। সুতরাং এসব ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি গর্ভাবস্থার পরে আপনার প্রসারিত চিহ্নগুলি বিবর্ণ করার জন্য কিছু করতে চান, তবে অপসারণের পদ্ধতি সম্পর্কে চর্ম বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন। গর্ভাবস্থায় পাতলা, পরিষ্কার বা সাদা যোনিস্রাবের বৃদ্ধি স্বাভাবিক। আপনি প্লান্টি লাইনার পরে এবং অঞ্চলটি পরিষ্কার এবং শুকনো রেখে এটি মোকাবেলা করতে পারেন, তবে স্রাবের পরিবর্তন কখনো কখনো সংক্রমণের লক্ষণ হতে পারে। সুতরাং স্বাভাবিক বর্ণের পরিবর্তে হলুদ বা সবুজ গন্ধ আছে, যোনি এলাকায় ব্যথা, চুলকানি বা লালচে ভাবের সাথে অস্বাভাবিক যোনিস্রাব হলে আপনার গাইনিকে অবহিত করুন। দিনে 10 থেকে 12 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে ভুলবেন না। ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম যুক্ত আরও বেশি খাবার খান। আপনি যদি গত সপ্তাহে আপনার প্রসবপূর্ব দ্বিতীয় সাক্ষাতের জন্য আপনার গাইনির কাছে না গিয়ে থাকেন, তবে এ সপ্তাহে যেতে পারেন। গাইনি আপনার ওজন, রক্তচাপ ও প্রস্রাব পরীক্ষা করতে পারেন। আপনার শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করতে গাইনি আপনার জরায়ুতে ও আপনার পেটে রাখে এমন একটি হ্যান্ডহেল্ড যন্ত্র ব্যবহার করতে পারেন। এটির সাহায্যে গাইনি আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাবেন। এই সপ্তাহে আপনার গাইনি যে মায়েরা দ্বিতীয় ত্রৈমাসিকের সময় একটি শিশু হারিয়েছেন, দ্বিতীয় ত্রৈমাসিকে বেদনাবিহীন জরায়ুর প্রসারণের ইতিহাস পেয়েছেন বা তার আগের সার্কেলস হয়েছে, তাদের গর্ভাবস্থা রক্ষা করার জন্য একটি পদ্ধতি করতে পারেন। আপনার যদি জরায়ুর অপ্রতুলতার ইতিহাস থাকে, যা কখনো কখনো অদক্ষ বা দুর্বল জরায়ু বলা হয়, আপনার গাইনি জরায়ুর সার্কেলস পাওয়ার বিষয়ে আপনার সাথে কথা বলতে পারেন। এটি সাধারণত গর্ভাবস্থার 13 এবং 14 সপ্তাহের মধ্যে স্থাপন করা হয়। এই প্রক্রিয়া চলাকালীন আপনাকে এপিডুলার আনাস্থেসিয়া দেওয়া হয়। যখন কোনো সার্জন জরায়ু মুখ খোলার হাত থেকে রক্ষায় সহায়তা করার জন্য সার্ভিক্সের চারপাশে সেলাই করে থাকেন, এর মাধ্যমে বাচ্চার অকাল জন্ম প্রতিরোধ করা যায়। সেলাইগুলি আপনার সার্জন 37 সপ্তাহে সরিয়ে ফেলবে। জেনে রাখুন, আপনি যদি মনে করেন আপনার গাইনি আপনাকে সঠিক চিকিৎসা দিচ্ছেন না, তবে আপনি গাইনি পরিবর্তন করতে পারেন। যেহেতু এটি প্রথম ত্রৈমাসিকের শেষ 13টি সংক্ষিপ্ত সপ্তাহে আপনার শিশু একটি ডিম এবং শুক্রাণুর সংক্ষিপ্ত সংমিশ্রণ থেকে সম্পূর্ণরূপে গঠিত ছোট মানুষে পরিণত হয়েছে। অবশ্যই এই ছোট্ট জীবনটি আপনার গর্ভের বাইরে নিজেরাই বেঁচে থাকতে পারে। এমন কিছু করার আগেও কিছুটা বেড়ে ওঠার এবং পরিপক্ক হওয়ার দরকার আছে। পরের সপ্তাহে একটি বড় গর্ভাবস্থা মাইলফলক আসছে। এর অর্থ আপনার প্রারম্ভিক গর্ভাবস্থার লক্ষণগুলি থেকে কিছুটা স্বস্তি এবং শক্তি বাড়তে পারে। নিয়মিত বিবরণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।